আজ বিকেলটা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই। এই শহরে আমার কোনো পরিচিত মুখ নেই, অথচ এই কোলাহল আর ভিড়ের মধ্যেই আমি একলা হেঁটে চলেছি। আমি নীরব, একজন লেখক, অন্তত নিজেকে আমি তাই মনে করি। কিন্তু কিছুদিন যাবৎ রাইটার্স ব্লকে ভুগছি। অনেক চেষ্টা করেও কিছু লিখতে পারছি না। নতুন গল্পের জন্য একটা শান্ত নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল। শহরের ধুলো আর গোলমাল থেকে দূরে প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিতে চেয়েছিলাম। মনে হয়েছিল পাহাড়ের নির্জনতা হয়তো আমার লেখার গতি ফিরিয়ে আনবে, আমার কল্পনাকে নতুন ডানা দেবে। তাই সব ছেড়ে এই পুরনো বাংলোতে এসে উঠেছি। বাংলোটা খুঁজে পেতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। অনলাইনে বিজ্ঞাপনে দেখেছিলাম পাহাড়ের কোলে নিরিবিলি বাংলো, নির্জনতা প্রেমীদের জন্য আদর্শ। কথাটা শুনেই কেমন যেন একটা টান অনুভব করলাম। আর কোনো অপশন খুঁজে দেখার কথা মাথায় এলো না। বাস থেকে নেমে ছোট একটা গ্রামের পাশ দিয়ে হেঁটেছিলাম প্রায় আধ ঘন্টা। চারদিকে ঘন জঙ্গল আর উঁচু নিচু পাহাড়ি পথ। এখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে, যেন বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন এক টুকরো স্বর্গ। প্যাডেল রিক্সা চালক আমাকে বাংলোর সামনে নামিয়ে দিয়েই ফিরে গেলেন। বাংলোর মালিক করিম চাচা, একাই থাকেন, বুড়ো মানুষ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটোতে কেমন যেন একটা ধূর্ত হাসি লেগে আছে। প্রথম দর্শনেই আমার কেমন যেন একটা অস্বস্তি লাগলো, কিন্তু নিজের মনকে সান্ত্বনা দিলাম এই ভেবে, নির্জন জায়গায় এলে মন এমনিতেই অস্থির হয়ে ওঠে। বাংলোটা বেশ পুরনো, কাঠের তৈরি, বারান্দায় লতা গুল্মের জঙ্গল। ভেতরে ঢুকতেই কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। পুরনো আসবাবপত্র, রংচটে দেয়াল, সব মিলিয়ে একটা আভিজাত্যের ছাপ। এখানকার নীরবতা এমনই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হলো এটাই আমার লেখার জন্য আদর্শ জায়গা। এখানে বসে আমি হয়তো আমার শ্রেষ্ঠ লেখাটা লিখতে পারবো। প্রকৃতির নিস্তব্ধতার মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে পারবো। এসেছি দুদিন, নতুন কিছু লেখার চেষ্টা করছি। দিনের বেশিরভাগ সময় কাগজ কলম নিয়ে বসে থাকি, চরিত্রদের মনস্তত্ত্ব বিশ্লেষণ করি। যখন মাথায় কিছু আসে না, বারান্দায় বসে পাহাড়ের দৃশ্য দেখি, মেঘে ঢাকা চূড়ো দেখি, পাখিদের কিচিরমিচির শুনি। সন্ধ্যায় করিম চাচা চা নিয়ে এলে তার সঙ্গে দু চারটে কথা হয়। তিনি এই এলাকার পুরনো গল্পগুলো বলেন, জঙ্গলের কথা বলেন। তার গল্পের ভাণ্ডার অফুরন্ত। আমি মুগ্ধ হয়ে শুনি, মনে হয় এ যেন এক স্বপ্নময় জগৎ। রাতে চা খেতে খেতে করিম চাচা বলছিলেন, জানো বাবা, এই জঙ্গলটা যেমন সুন্দর তেমনই এর অনেক রহস্য আছে। আমি করিম চাচাকে অনুরোধ করলাম একটা গল্প শোনাতে। তিনি কিছুক্ষণ ভেবে তারপর বললেন, বহু বছর আগের কথা। বুঝলাম করিম চাচা তার গল্প শুরু করলেন। তার চোখে মুখে রহস্যময় এক আভা। এই বাংলোর পাশেই ছিল এক প্রাচীন দরগা। এখন আর তার তেমন কোনো চিহ্ন নেই, শুধু কিছু ভাঙা চোরা দেয়াল আর পুরনো একটা কবর দেখা যায়। সেই দরগায় নাকি একজন দরবেশ থাকতেন, যিনি দিনের বেলায় সাধারণ মানুষ হিসেবে দরগার দেখাশোনা করতেন, আর রাতে তিনি নাকি হয়ে যেতেন এক রহস্যময় ফকির। তিনি জঙ্গলের সব বিপন্ন প্রাণীদের ভাষা বুঝতেন, তাদের কষ্ট দূর করতেন। একবার নাকি একদল কাঠুরিয়া জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। গভীর রাতে যখন তারা আশা ছেড়ে দিচ্ছিল, তখন হঠাৎ দেখে এক আলো ঝলমলে সাদা ঘোড়া তাদের সামনে এসে দাঁড়ালো। ঘোড়াটি তাদের পথ দেখিয়ে দরগার দিকে নিয়ে এলো।
আর সেখানে তারা সেই দরবেশকে দেখতে পেল। দরবেশ তাদের আশ্রয় দিলেন, খাবার দিলেন। সকালে যখন তারা ঘুম থেকে উঠল, দেখলো দরবেশ নেই, আর দরগাটিও কেমন যেন পুরনো আর জীর্ণ দেখাচ্ছে। তারা বুঝতে পারলো রাতের ঘটনা ছিল আসলে সেই ফকির দরবেশের মায়া। করিম চাচা একটু থামলেন, চায়ের কাপে চুমুক দিলেন। তার গল্প বলার ভঙ্গি এতটাই আকর্ষণীয় ছিল যে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। মনে হচ্ছিল আমি যেন সেই প্রাচীন জঙ্গলের মাঝেই দাঁড়িয়ে আছি, আর আমার চোখের সামনে সেই মায়াবী ঘোড়াটা পথ দেখাচ্ছে। আজ চতুর্থ রাত। জীবনে এমন রাত আমি আর কখনো অনুভব করিনি। সারা শরীর কাঁপছে আমার। কি দেখলাম আমি? এটা কি সত্যি ছিল নাকি আমার মনের বিভ্রম? রাত তখন গভীর। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। বাইরে ঝড়ের মতো বাতাস বইছে। পুরনো কাঠের বাংলোটা কর্কর শব্দ করছিল, আর তার সাথে কেমন যেন একটা ফিসফিসানির শব্দ। প্রথমে ভাবলাম মনের ভুল, হয়তো বাতাসের শব্দ অথবা জঙ্গলের কোনো প্রাণী। কিন্তু কান পেতে শুনতেই বুঝলাম না, এটা কোনো প্রাকৃতিক শব্দ নয়। কেউ যেন বাংলোর চারপাশে ঘুরছে আর চাপা গলায় কথা বলছে। একটা অচেনা ভয় আমার বুকের ভেতর দানা বাঁধছিল। আমি বিছানায় উঠে বসলাম। ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। ফিসফিসানির শব্দটা এবার আরো স্পষ্ট হলো, যেন ঘরের ভেতরেই কেউ শ্বাস ফেলছে। ভয়ে আমার লোম খাড়া হয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু শব্দটা থামলো না। বরং মনে হলো সেটা যেন আমার আরো কাছে চলে এসেছে। আমি সাহস করে চোখ খুললাম। আবছা আলোয় দেখলাম ঘরের এক কোণে একটা আবছা ছায়া। প্রথমে মনে হলো এটা হয়তো ঘরেরই কোনো আসবাবপত্র, কিন্তু পরক্ষণেই বুঝলাম না, ছায়াটা ধীরে ধীরে একটা মেয়ের অবয়ব ধারণ করছে। দীর্ঘ চুল, সাদা পোশাক। তার মুখটা অস্পষ্ট, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে। আমার হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকপুক করছিল। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শরীর থেকে এক ধরনের শীতলতা বের হচ্ছিল, যা আমার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি আতঙ্কে ছুটে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু শরীর অবশ হয়ে গেছে। প্রচণ্ড ভয়ে মস্তিষ্কে সাময়িক রক্ত ও অক্সিজেন সরবরাহ কমে যাওয়ায় আমি অজ্ঞান হয়ে গেলাম। সকালে করিম চাচার ডাকে আমার ঘুম ভাঙল। আমি চোখ মেলে দেখলাম তিনি এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে গরম পরোটার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে সেই চিরচেনা ধূর্ত হাসি। কি বাবা, ঘুম ভাঙলো? আজ এত দেরি করে উঠলে যে, শরীর খারাপ নাকি? তার প্রশ্নে কেমন যেন এক উপহাসের সুর ছিল। আমি ধর্মর করে উঠে বসলাম। মাথাটা ভো ভো করছিল। কাল রাতের ঘটনাটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসলাম। গরম চা আর পরোটা খেতে খেতে করিম চাচাকে কাল রাতের ঘটনাটা খুলে বললাম। ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। করিম চাচা আমার কথা শুনে প্রথমে ভ্রু কুঁচকালেন, তারপর এক অদ্ভুত হাসি হাসলেন। আরে বাবা, এ তো কোনো ব্যাপারই না। পাহাড়ি এলাকায় এসব হামেশাই ঘটে। ঝোড়ো রাতে গাছপালার শব্দ, বাঁশের কঞ্চির ঘষাঘষি আর পুরনো কাঠের বাংলোর কর্কর শব্দ,
এসব মিলিয়ে তোমার এমনটা মনে হয়েছে। আর ওই ছায়া হয়তো গাছপালার ছায়া, চাঁদের আলোয় এমনটা মনে হয়েছে। তাছাড়া তুমি তো লেখক মানুষ, কল্পনা প্রবণ। এসব ভাবতে ভাবতে হয়তো ঘুমিয়ে পড়েছো আর স্বপ্ন দেখেছো। তিনি এমনভাবে কথাটা বললেন যেন এটা খুবই সাধারণ একটা ব্যাপার, আর আমি হয়তো অযথাই ভয় পাচ্ছি। স্বাভাবিক ভঙ্গিতে বললেও তার মুখে উদ্বেগের চিহ্ন স্পষ্ট দেখা গেল। আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলাম না, কিন্তু তার এই উদাসীনতা আমাকে আরো ভাবিয়ে তুলল। নাস্তা খেয়ে করিম চাচার একটা ভাঙা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য গল্পের প্রেক্ষাপটগুলো একটু গুছিয়ে নেয়া। বাজারটা বেশ ছোট, কিন্তু লোকজনের আনাগোনা নেহায়েত কম না। সকালে বাজারটা বেশ সতেজ আর প্রাণবন্ত থাকে। সবজি বিক্রেতারা হাঁকডাক করছে, মাছওয়ালারা নিজেদের টাটকা মাছ দেখাচ্ছে, আর চা দোকানের সামনে ভিড় জমিয়েছে সকালের চায়ের কাপে চুমুক দিতে আসা মানুষেরা। আমি করিম চাচার পুরনো সাইকেলটা একটা গাছের নিচে রেখে বাজারের এক কোণে একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানটা আকারে ছোট হলেও বেশ পরিপাটি। কাঠের বেঞ্চে বসে আমি এক কাপ গরম চায়ের অর্ডার দিলাম। দোকানি একজন মাঝবয়সী লোক, তার মুখে লেগে আছে সারল্যের ছাপ। সে চা বানাতে বানাতে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। কি বাবা, কেমন আছেন? নতুন এসেছেন মনে হচ্ছে এখানে। আমি হাসি মুখে উত্তর দিলাম, হ্যাঁ, নতুন এসেছি, পুরনো বাংলোতে উঠেছি। দোকানি আমার কথা শুনে চা বানানো থামিয়ে দিল, ভ্রু কুচকে তাকালো। পুরনো বাংলো? ওটা তো ওই পাহাড়ের বাংলোটা, তাই না? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, ওটাতেই, করিম চাচার বাংলো। দোকানের মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখে বিস্ময় আর কিছুটা সন্দেহের ছাপ। সে চাটা আমার দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, করিম চাচার বাংলো? আমি তার হাব ভাবে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে নাকি? মনে হচ্ছে আপনি কিছু বলতে চাইছেন। দোকানি চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, তারপর আরো নিচু স্বরে বলল, আসলে কি জানেন বাবা, করিম চাচা মানুষটা সুবিধার না। এলাকায় কারো সাথেই তার তেমন ভালো সম্পর্ক নেই। সে সবাইকে একটু এড়িয়েই চলে। আমি অবাক হলাম, কেন? আমার সাথে তো উনি বেশ ভালো ব্যবহার করছেন। দোকানি এবার একটা বিদ্রূপের হাসি হাসলো। আরে বাবা, আপনার সাথে তো তিনি ভালো ব্যবহার করবেনই। আপনি তো তার কাস্টমার, তার কাছে টাকা দিয়ে থাকছেন, কিন্তু আপনি তো এখানকার মানুষ না। করিম চাচার আসল চেহারা জানেন না। আমি জিজ্ঞাসু চোখে তার দিকে তাকালাম। আসল চেহারা? এর মানে কি? দোকানি এবার একটু দ্বিধা করলো, তারপর আবার কথা বলতে শুরু করলো। আসলে করিম চাচা খুব লোভী মানুষ, টাকা ছাড়া সে কিছুই বোঝে না। আর ওই বাংলোটাও শুনেছি তার পৈতৃক না। তাছাড়া এই বাংলো নিয়ে এলাকায় অনেক গুজব আছে। এর আগেও অনেকে এই বাংলোতে এসেছিল, কিন্তু কেউ বেশি দিন থাকেনি। কেন জানেন? কারণ রাতের বেলা নাকি বাংলোতে অদ্ভুত সব ঘটনা ঘটে। তবে এসব কথা আপনাকে কে বলবে? করিম চাচা তো এসব গোপন রাখে। আমি চুপ করে শুনছিলাম। কাল রাতের ঘটনাটা আমার মনে পড়ল। দোকানের কথার সাথে রাতের ঘটনার সম্পর্ক খুঁজতে গিয়ে বিদ্যুতের ঝলকের মতো একটা কথা মাথায় আসলো। আমার লেখক সত্তা ভেতর থেকে নাড়া দিয়ে বলল, অশরীরী কোনো কিছু তো মানুষের ক্ষতি করতে পারে না, সে ক্ষমতা তাদের নেই। তবে অতৃপ্ত আত্মা যখন কিছু বলতে চায়, তখন সে নানা উপায়ে মানুষকে ইঙ্গিত দেয়।
নিজের উপস্থিতি প্রমাণের জন্য ইশারা দেয়। কাল রাতের ঘটনাটা কি এমনই কিছু? এই ভাবনাটা মাথায় আসার পর আমার ভেতরে এক অদ্ভুত পরিবর্তন এলো। ভয় নয়, বরং এক ধরনের কৌতূহল আর একাত্মতা অনুভব করতে লাগলাম। আমার গল্পের জন্য একটা নতুন প্লট যেন আমার সামনে উন্মোচিত হচ্ছিল। বাংলোতে ফিরে করিম চাচার সাথে এই বিষয়ে আর কোনো কথা বললাম না। তিনি বিকেলে চা দিতে এলে আমি কেবল হাসি মুখে তাকে বললাম, চাচা, আজ রাতে একটু তাড়াতাড়ি খাবারটা দিলে ভালো হয়, আমার একটু লেখার কাজ আছে তো। করিম চাচা বরাবরের মতোই সেই রহস্যময় হাসি হাসলেন, কিন্তু কিছু বললেন না। সন্ধ্যা নামল, বাইরের আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমি জানতাম আজ রাতে আমি ঘুমোবো না, কারণ আমার গল্পের প্লট পেয়ে গেছি। আমি আমার লেখার টেবিলে কাগজ কলম নিয়ে বসলাম। ঘরের জানালা খোলা, ঠান্ডা বাতাস এসে আমার চুল ছুঁয়ে যাচ্ছিল। আমি লিখতে শুরু করলাম। আজ বিকেলটা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সকাল থেকেই। এই শহরে আমার কোনো পরিচিত মুখ নেই, অথচ এই কোলাহল আর ভিড়ের মধ্যেই আমি একলা হেঁটে চলেছি। আমার নাম নীরব, একজন লেখক, অন্তত নিজেকে আমি তাই মনে করি। আমার নতুন গল্পের জন্য একটা শান্ত নিরিবিলি পরিবেশের প্রয়োজন ছিল, তাই সব ছেড়ে এই পুরনো বাংলোতে এসে উঠেছি। আমি লিখছিলামই, কিন্তু হঠাৎ কলম থেমে গেল। মাথার ভেতরের সব শব্দ যেন হঠাৎ করে থেমে গেল। একটা অদ্ভুত নীরবতা ঘিরে ধরলো আমাকে। আমি অনুভব করতে পারছিলাম সে এসেছে, হয়তো জানে আমি তার জন্য অপেক্ষা করছি। ঘরের ভেতরের শীতলতা আরো গাঢ় হলো। আমি ধীরে ধীরে লেখার টেবিল থেকে উঠে দাঁড়ালাম। এবার আমার আর কোনো ভয় লাগছিল না। আমার বুকের ভেতর এক ধরনের অস্থিরতা আর উত্তেজনা কাজ করছিল। আমি জানি সে আমার কাছে কিছু বলতে এসেছে। ধীরে ধীরে ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল, কোনো শব্দ না করেই। বাইরে ঝড়ো বাতাস, সেই আবছা ছায়া, সেই মেয়েটি দরজার সামনে দাঁড়িয়ে, তার মুখ এবার আরো স্পষ্ট। সে আমার দিকে একবার তাকালো, তারপর ধীরে ধীরে ঘুরে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। কোনো এক সম্মোহনী শক্তির টানে আমি তার পিছু নিলাম। আমার পা যেন আপনা আপনি তাকে অনুসরণ করছিল। সে ধীরে ধীরে সিঁড়িগুলো দিয়ে নিচে নামলো, আমি তার ঠিক পেছনে পেছনে। তারপর সে বাগানের কোণে ঘন ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেল। আমি তখনও তার পিছু নিচ্ছিলাম, শ্বাসরুদ্ধকর এক অজানা গন্তব্যের দিকে। ঝোপের কাছে পৌঁছে অশরীরই থেমে গেল। ঘন ঝোপঝাড়ের আড়ালে অন্ধকারে সে দাঁড়িয়েছিল। আমি তার ঠিক পেছনে দাঁড়িয়ে দম বন্ধ করে অপেক্ষা করছিলাম। আমার মনে তখন কোনো ভয় ছিল না, শুধু এক তীব্র কৌতূহল আর একাত্মতা। মেয়েটি ধীরে ধীরে তার হাতটা বাড়িয়ে দিল। তার অস্পষ্ট আঙ্গুলগুলো নির্দেশ করছিল মাটির দিকে। আমি তার দেখানোর দিকে তাকালাম। পাশেই মাটি কিছুটা উঁচু হয়ে আছে। মাটির ওপর কিছু শুকনো পাতা আর ডালপালা ছড়িয়ে আছে, যা দেখে বোঝা কঠিন যে এখানে কোনো মাটি খোঁড়ার কাজ হয়েছে। কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল এই মাটির নিচেই লুকিয়ে আছে সেই রহস্য যা এই আত্মা আমাকে দেখাতে চাইছে। আমি চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। আমি জানি এই মুহূর্তে আমি যা করতে চলেছি তা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। আমি মেয়েটির দিকে তাকালাম। তার চোখে এক গভীর আকুতি। আমি যেন তার নির্বাক অনুরোধ শুনতে পাচ্ছিলাম।
আমি ঝোপের ভেতর থেকে একটা ভাঙা ডাল খুঁজে নিলাম। তারপর সেই উঁচু মাটিটা খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার হাতের ডালটা কিছু একটাতে আঘাত করলো, একটা ধাতব বস্তুর মতো। আমি আরো আগ্রহ নিয়ে মাটি সরাতে লাগলাম। অবশেষে বেরিয়ে এলো একটা পুরনো মরচে ধরা টিনের বাক্স। আমি বাক্সটা তুলে নিলাম। গায়ে লেগে থাকা শুকনো ঝুরঝুরে মাটি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটা পুরনো চিঠি, একটা বিবর্ণ ছবি আর একটা ছোট রক্তমাখা ছুরি। আমার হাত কাঁপছিল। আমি প্রথমে চিঠিগুলো হাতে নিলাম। সেগুলো তারিখ অনুযায়ী সাজানো ছিল। প্রথম চিঠিটা তারিখবিহীন, কিন্তু পরের গুলো একের পর এক তারিখ অনুযায়ী লেখা। প্রথম চিঠিগুলোয় মেয়েটি সুখের কথা লেখা ছিল, তার নতুন জীবন, তার স্বামীর প্রতি ভালোবাসা। কিন্তু শেষ চিঠিগুলো ছিল ভিন্ন। সেগুলো ছিল তার বাবার কাছে লেখা, যেখানে সে তার স্বামী দ্বারা নির্যাতিত হওয়ার কথা জানিয়েছিল। শারীরিক ও মানসিক নির্যাতনের বিবরণগুলো পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। উফ, কি নির্মম পরিণতি! তারপর আমি ছবিটা হাতে নিলাম। একটি তরুণী মেয়ের হাসি মুখ, কি মিষ্টি একটা হাসি। তার চোখ দুটোতে এক নিষ্পাপ আনন্দ। কিন্তু তার পরিণতি আমার বুঝতে বাকি রইল না। এই মেয়েটি সেই আত্মা যার গল্প আমি অনুসরণ করে চলেছি। তাকে খুন করে এখানেই পুঁতে ফেলা হয়েছে। রক্তমাখা ছুরিটা যেন সেই নির্মমতার সাক্ষ্য বহন করছিল। বাক্সটা আর তার ভেতরের জিনিসপত্র নিয়ে আমি ঘরের দিকে রওনা দিলাম। দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে বিছানার ওপর বাক্সটা রাখলাম। আমার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। আমি জানি আমি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি। ঠিক তখনই কাঠের বারান্দায় ধীর পায়ের শব্দ শুনতে পেলাম। আমার শরীরের রক্ত যেন জমে গেল। এই সময় কে এসেছে? করিম চাচা? কিন্তু এত রাতে? আমি নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকালাম। দরজাটা ভেজানো ছিল। একটা ছায়া ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে উকি মারল। আমার অনুমানই ঠিক। বাংলোর মালিক করিম চাচা ঘরে ঢুকলো। তার মুখে সেই চিরচেনা ধূর্ত হাসিটা নেই, বরং এক শীতল ভয়ানক অভিব্যক্তি। তার চোখ দুটোতে এক হিংস্রতা ঝিলিক দিচ্ছে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। তার কোমরে ঝুলন্ত জিনিসটা লাইটের আবছা আলোয় চকচক করে উঠল। একটা ছুরি, সেই একই ধরনের ছুরি যা আমি বাক্সটার ভেতরে পেয়েছি। আমার গলা দিয়ে অস্ফুট স্বরে বের হলো, আপনি এত রাতে? লোকটা ক্ষণক্ষণে গলায় বলল, বড্ড বেশি জেনে ফেলেছেন আপনি। তার কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এটা সেই পরিচিত করিম চাচার গলা নয়, এটা এক খুনির গলা। সে আরো ঝাঝালো কণ্ঠে যোগ করল, আপনাকে আর এই সত্যিটা নিয়ে বেঁচে থাকতে দেয়া যায় না। মৃত্যু ভয় আমাকে গ্রাস করছিল। আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু আমার লেখক সত্তা যেন ভেতর থেকে চিৎকার করে উঠল, আমি এখানে মরে গেলে এই গল্পটা চিরদিনের জন্য হারিয়ে যাবে। আমি তো শুধু একজন লেখক নই, আমি এই নীরব হত্যাকাণ্ডের নীরব সাক্ষী। আমাকে বাঁচতে হবে, এই গল্পটা পৃথিবীর সামনে আনতে হবে। করিম চাচা আমার দিকে ছুরিটা বাগিয়ে
এক পায়ে এগোনোর আগেই আমি মরিয়া হয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। আমার দৃষ্টি পড়ল খাবার টেবিলের দিকে। এক মুহূর্ত দেরি না করে টেবিল থেকে কাচের প্লেট আর বাটি তুলে নিয়ে ছুঁড়ে মারলাম তার মুখের ওপর। ঝনঝন শব্দে প্লেট বাটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। করিম চাচা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনোযোগ এক মুহূর্তের জন্য বিচ্যুত হলো। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি এক লাফে টেবিলের ওপর থেকে ভারী পিতলের ফুলদানিটা তুলে নিলাম। আমার সমস্ত শক্তি এক করে জানালার কাচ লক্ষ্য করে ছুড়লাম। ঝনঝন শব্দে কাচ ভেঙে চুরমার হয়ে গেল। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেই ভাঙা জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়লাম। অন্ধকার ভেদ করে আমি ছুটতে লাগলাম পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে। কাটা ঝোপ, পাথর আর ঢালু পথ। আমার জানা নেই আমি কোথায় যাচ্ছি, শুধু জানি আমাকে বাঁচতে হবে। পেছন থেকে করিম চাচার হিংস্র চিৎকার শুনতে পাচ্ছিলাম। তোকে আমি ছাড়বো না, তোকে মরতেই হবে। কিন্তু আমি থামলাম না। আমার জীবনের একমাত্র লক্ষ্য তখন এই গল্পটা বাঁচিয়ে রাখা। আমি কয়েকবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছি, কিন্তু থামার উপায় নেই। আমার ফুসফুস ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু জীবন বাঁচানোর তাগিদ আমাকে আরো দ্রুত ছুটতে বাধ্য করছে। অন্ধকার এতটাই ঘন যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু করিম চাচার উন্মত্ত চিৎকার আর ছুরির ঝলকানি আমার মনের পর্দায় ভেসে উঠছিল। আমি একটানা দৌড়ে চলেছি। কখন যে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে এসেছি তা টেরই পাইনি। হঠাৎ দূরে আবছা গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম আমি। অন্ধকার রাতে সেই আলো যেন এক নতুন জীবনের দিশা। সর্বশক্তি দিয়ে আমি সেদিকে ছুটতে লাগলাম। আমার প্রতিটি পেশি চিৎকার করে উঠছিল। আমি জানি এটাই আমার শেষ সুযোগ, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। কিছু একটাতে পা আটকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ছিটকে পড়লাম আমি, আর আমার মাথা সজোরে পাথরের সাথে আঘাত খেলো। এক তীব্র যন্ত্রণা, তারপর সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। আমার মাথায় ব্যান্ডেজ বাঁধা, শরীরে অসহনীয় ব্যথা। পাশে একজন নার্স আমার দিকে তাকিয়ে হাসছেন। আপনি ঠিক আছেন তো? ভাগ্য ভালো, আপনি বেঁচে গেছেন। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। নার্স আমাকে আশ্বস্ত করে বললেন, আপনি অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়েছিলেন। টহলরত পুলিশ আপনাকে উদ্ধার করে এখানে এনেছে। পরে জানতে পেরেছি ওই হেডলাইটটা ছিল পুলিশের গাড়ির। পথেই তারা করিম চাচাকে ছুরি হাতে আটক করে। তাই তারা বাংলোর ভেতরে প্রবেশ করে এবং সেখানে ভাঙা কাচ, রক্তের দাগ আর এলোমেলো জিনিসপত্র দেখে বুঝতে পারে যে কিছু একটা ঘটেছে। তারা বাংলোর ভেতরে তল্লাশি চালিয়ে সবকিছু দেখে। তারপর আমাকে হাসপাতালে নিয়ে আসে এবং বাংলোর মালিক করিম ওরফে সেই মৃত মেয়ের স্বামীকে গ্রেপ্তার করে। পুলিশ বাংলো থেকে সেই টিনের বাক্স, চিঠি, ছবি আর রক্তমাখা ছুরি সহ সব প্রমাণ সংগ্রহ করেছে। মেয়েটির দেহের কিছু শুকনো হাড় মাটি খুঁড়ে পাওয়া গেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে লোকটি স্বীকার করে যে সেই তার স্ত্রীকে হত্যা করেছে। এই বাড়িটি তার শ্বশুরের, যা তার শ্বশুরের মৃত্যুর পর সে একাই ভোগ করে আসছে। আমি এখন সুস্থ হয়ে উঠছি। আমার নতুন গল্প, যেটা লেখা শুরু করেছিলাম, সেটা শেষ করতে হবে। তবে লেখার জন্য যে মানসিক শক্তি প্রয়োজন তা সঞ্চয় করতে বেশ কিছুদিন সময় লাগবে। আমি জানি এই নীরব সাক্ষী, পাহাড় আর বাংলো চিরকাল আমার স্মৃতিতে এক গভীর ক্ষত হয়ে থাকবে।